প্রিয় দর্শক, আপনাদের স্বাগত লিটল টাটা জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আলোচনার বিষয় দারুণ বিজয় সিরিজে সমতা। কথা বলবার জন্যে যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বায়ে প্রথমেই রয়েছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, জাতীয় দল। এরপর রয়েছেন কাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক, জাতীয় ক্রিকেট দল। এ দুজনের সঙ্গে আমরা কথা বলছি বাংলাদেশের দারুণ ফিরে আসা যে ম্যাচটি সেটি নিয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী শিরোনাম। ব্যাটে বলে ঝলকানি টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজের সমতা আনল বাংলাদেশ। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরিবেশ পদক প্রদান ও মেলা উদ্বোধন। 6 লাখ ব্যবসা প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছে, অভিযোগ অর্থমন্ত্রীর। এবার এনবিআরের বাড়তি নজরদারি, হয়রানি মুক্ত পরিবেশ চান ব্যবসায়ীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন খন্দকার মোশাররফ। সৈয়দ আশরাফের বাসায় গিয়ে সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস। এবং ট্রেনে আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও দীর্ঘ লাইন কমলাপুর রেল স্টেশনে, অনিয়ম ঠেকানোর তাগিদ যাত্রীদের। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম বৈশাখীর শিরোনাম। যাচ্ছি আলোচনায় দুই সাবেক ক্রিকেটারের সঙ্গে, এবং আপনারা জেনে গেছেন এরই ভিতরে আলোচনার বিষয়ে আমরা কথা বলবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়টি নিয়ে। আমাদের শিরোনামের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যে জয়টি আমরা এই কিছুক্ষণ আগে আমরা অর্জন করেছি, কিছুক্ষণ বলতে ঘণ্টাখানেক আগে আমরা অর্জন করেছি এটি নিয়ে, এবং এটিকে বারবার দারুণ বিজয়, দারুণ জয় বলা হচ্ছে। এর কারণবোধগুলো আমাদের দর্শকদের কাছেও পরিষ্কার, আপনাদের কাছে পরিষ্কার। সেটা হচ্ছে যে আমরা অনেক দিন পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয় পেয়েছি, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিরিজে ফিরে এসেছি এই জয়টি দিয়ে। এবং আরেকটি কৌশলগত একটি গুরুত্ব ছিল এই ম্যাচটি, সেটি হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে একটু অনিশ্চয়তার ছিল হিসেব নিকেশ নিয়ে, সেটিকে দূর করে দিল এই বিজয়টি। এরকম কয়েকটি জায়গা থেকে ম্যাচটি খুবই আমাদের জন্য উপভোগ্য ছিল বিজয়ের প্রেক্ষিতে। কাজী আশরাফ হোসেন লিপু, আপনার কি মনে হয়েছে এই ম্যাচটিতে? আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টই ভালো করেছি, কোনো সন্দেহ নেই। তারপরেও যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করা হয় যে কোন জায়গায় আপনার কাছে বেশি ভালো লেগেছে বা কোন জায়গাটি আপনার কাছে চোখে পড়েছে? ইনফ্যাক্ট প্রথম থেকেই আমাদের যে বোলিং অ্যাটাকটা ছিল, প্রবলি ফার্স্ট টাইম এই সিরিজে আমরা রিয়েলি তাদের উপর প্রভাব বিস্তার করি এবং ডমিনেট করি। ইতিপূর্বেও টি-20 ম্যাচে ইনিশিয়ালি হয়েছিল, কিন্তু তারা সেটা থেকে বের হয়ে গেছে, একটা পার্টনারশিপ করে বের হয়ে গেছে। এক্ষেত্রে নিয়মিত বিরতিতে উইকেট নেয়াটা আমি মনে করি যে বাংলাদেশে প্রথমে ব্যাকফুটে তাদেরকে ফেলে দেওয়া, রুবেল হোসেনের সংযোজন দলে মনে হয়েছে যে টিমের আজকে একটা ভারসাম্যটা অনেক ভালো ছিল। আমরা বারবারই বলছিলাম যে টিমের আমাদের আক্রমণে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, ধার কম ছিল, বিকজ আমরা 8 ব্যাটসম্যানে খেলছিলাম। আজকে হয়তো 8 ব্যাটসম্যানে আমরা খেললাম, কিন্তু 3টি সিমারের সংযোজন এবং তাদের এই ফয়দা লুটে নেওয়া। দ্বিতীয়ত একটা উত্থান হয়েছে নাসির হোসেনের। শুধু ইকোনমি রেটে তিনি বল করছেন না, তিনি নিয়মিতভাবে ব্রেক থ্রু দিচ্ছেন, উইকেট নিচ্ছেন। সেই কারণেই কিন্তু হয়তো সাকিব আল হাসানের উইকেট না পাওয়াটা খুব একটা আলোচনায় আসেনি। তো আজকে আমি প্রথমবার বলবো যে আউটস্ট্যান্ডিং বোলিং করলো বাংলাদেশ, এবং সাউথ আফ্রিকাকে আপনি 162 রানে বুক করে দিলেন, তখনও আরও কয়েক ওভার বাকি। এটা তো আমি মনে করি একটা ম্যাসিভ পারফরমেন্স। ইয়েস, যদি আপনি 2 সেশনের তুলনা করেন, ফার্স্ট সেশনে ডেফিনেটলি বোলাররা কিছুটা সাহায্য পেয়েছে উইকেট থেকে কম্পারেটিভলি, বাট ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড বাংলাদেশ যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। যে জিনিসটা হচ্ছিল না, পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা হয়েছে। একদিকে কেউ লম্বা ইনিংস খেলে অকুপাই করতে পারছিল না উইকেট, সেটা হয়েছে, এবং সেটা হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে ভিক্টরিটা কত সহজ। এবং ভিক্টরি শেষে আপনি দেখেন তেমন খুব একটা উচ্ছ্বাস নেই। শম্ভু সরকার বলছে যে আরও কিছু রান থাকলে হয়তো আজকে আমার সেঞ্চুরিটা হতো। সো এটা একটা ডিফারেন্ট মাত্রায় নিজেদেরকে আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, প্রায় 21 ওভার কিছু বল বোধহয় হবে হাতে রেখে দক্ষিণ আফ্রিকার মতন একটি দলের বিপক্ষে বিজয় নিঃসন্দেহে একটি অনেক বড় বিজয়। এবং আমরা যখন বল করছিলাম
তখন যেরকমভাবে ওদেরকে আমরা চাপের ভেতরে রেখেছিলাম, চাপ বলতে খুব পরিষ্কারই বোঝা যাচ্ছিল যে এত ভালো একটি দল যাকে দুটো বিষয়ে লড়াই করতে হচ্ছিল, এক তার রান করে যাওয়া, আরেকটি উইকেটে টিকে থাকা, একদম চোখে পড়েছে এই লড়াইটি। এবং এর জন্য নিশ্চয়ই কৃতিত্ব আমাদের বোলারদের, কাজী আশরাফ হোসেন লিপিও সেই কথাটি বললেন। ঠিক এর পরে যখন ব্যাটিংয়ে আসলাম চিত্রটা উল্টো হয়ে গেল, এবার চাপে পড়লেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। দুটো বিভাগেই, এবং নিশ্চয়ই ফিল্ডিং সেটি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। আপনার কাছে যদি বলি যে একদম সংক্ষেপে লিপু ভাই যেরকম বললেন সেরকম যদি এটা সিনপসিস জানতে চাই। প্রথমে আমার মনে হয় যে মাশরাফির ক্যাপ্টেন্সিটা খুব উল্লেখযোগ্য ছিল এই কারণে যে বাংলাদেশকে এটা জিততেই হতো, এবং বাংলাদেশের যে ধারাবাহিকতাটা, যেটা ব্যাঘাত হয়েছিল দুইটা টি20 এবং ওয়ানডে খেলার পরে, খুব প্রয়োজন ছিল যে বাংলাদেশ এখন একটা উঠতি দেশ, বিভিন্ন ধরনের প্রতিকূলতা, বিভিন্ন ধরনের আপনার অকওয়ার্ড সিচুয়েশন কিংবা অ্যাডভার্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে জেতাটা এটা খুব দরকার। একটা যে দলটা নাকি নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সেই পটভূমিতে আমি মনে করি যে খুবই উল্লেখযোগ্য এই ভিক্টরিটা। হ্যাঁ, অবশ্যই মাশরাফিকে আমি কৃতিত্ব দিব, যেভাবে সে বোলিং হ্যান্ডলিং করেছে, ফিল্ড প্লেসমেন্ট ছিল অসাধারণ এবং চাপের মুখে রেখেছিল প্রথম থেকেই। এবং বাংলাদেশকে সবসময় দেখা গেছে বিগত ম্যাচগুলোতে যখনই বাংলাদেশ জেতে, ইনিশিয়াল ওভার্সগুলোতে যদি সেটা বোলিং করুক কিংবা ব্যাটিং করুক, ইনিশিয়াল ওভার্সগুলো যদি প্রাধান্য বিস্তার করতে পারে, বাংলাদেশকে তখন আলাদা একটা টিম মনে হয়। এবং আজকে খেলাটাতে ঠিক সেটাই মনে হয়েছিল, এবং প্রতিটা অ্যাসপেক্ট, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অসাধারণ। এবং অবশ্যই এটা নায়ক ছিল সৌম্য সরকার, তো বটেই। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই তার খুব প্রয়োজন ছিল তার জন্য এবং টিমের জন্য। এবং সর্বোপরি যেটা বললাম, মাশরাফির একটা বিশাল একটা আপনার ইট ওয়াজ ইন্সপিরেশনাল লিডারশিপ ইন অল সেন্স অফ দ্য টার্ম। এবার একটু সেক্টর ওয়াইজ আলোচনায় যেতে চাই, ব্যাটিং নিয়ে যদি একটু। ইনফ্যাক্ট আজকে কিন্তু আমি মনে করি যে একটা কমফোর্টেবল জোনে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিকজ 163 রানের টার্গেটটা আমি মনে করি যে খুব বড় একটা টার্গেট না, স্পেশালি এখন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যে আস্থা আছে নিজেদের উপরে, যে হ্যাঁ হয়তো রাবাদা এর আগের ম্যাচে অনেকগুলো উইকেট নিয়েছিল, বাট কালকে আমরা নাসিরের স্টেটমেন্ট দেখলাম যে ওকে রাবাদা ভালো বোলার, বাট এমন কোনো বোলার না যে তিনি নিয়মিতভাবে একটা ত্রাস সঞ্চার করে খেলবেন, কিংবা আমাদের ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকার বোলিংয়ের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তবে প্রত্যেকটা জয়ের পেছনেও কিছু কিছু জিনিস রয়ে যায় যেখানে নাকি ইমপ্রুভমেন্টের দরকার। হয়তো আমি মনে করি যে আজকের জয়টা আরও ভালো হতো, আরও ভালো দেখা যেত। আমাদের তামিমের আউটটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় মোস্ট অফ দ্য যারা দর্শক ছিলেন, বিকজ তামিম অত্যন্ত মূল্যবান একজন খেলোয়াড় বাংলাদেশ দলের জন্য, দেশের জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার উইকেটে উপস্থিতি বিপক্ষ দলের বোলিংয়ের উপর সাংঘাতিক একটা চাপের সৃষ্টি করে, বিকজ তিনি যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটসম্যান। কিন্তু তাই বলে এই নয় যে উইকেটে সেটেল ডাউন করার আগে, যেখানে ওভার প্রতি রানের চাপ কম, সেক্ষেত্রে যে জিনিসটা তিনি প্রেজেন্ট করলেন যেভাবে, এটা আমার মনে হয় মানে জুনিয়রদের জন্য তো শিক্ষণীয় নয়। এবং যে দেশটি ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে, 9 থেকে 8, 8 থেকে 7 র্যাঙ্কিংয়ে, তাদের একটা দল স্টার্ট এরকম একটা সময়, যে ম্যাচে আপনি সিরিজে ফেরত আসবেন, যে ম্যাচে আপনি ভালো করলে ইভেন এই সিরিজ জয়ের স্বপ্ন দেখবেন, সেই ম্যাচের সূচনাটায় বিন্দুমাত্র কোনো মানে ছিদ্রি হতে দেওয়ার সুযোগটা করতে দেওয়া উচিত না। সো দ্যাট আমার মনে হয় এই ব্যাপারটা আলোচনায় অবশ্যই আসা উচিত, যে তার এই মূল্যবান উইকেট আমরা এইভাবে দেখতে চাই না। একবার না, তিনি একাধিকবার ভুল করেছেন, হয়তো তাকে তাতিয়ে দিয়েছে, এটা একটা ক্রিকেটের পার্ট, হয়তো কোনোভাবে তাকে উত্তেজিত করে দিয়েছে, বাট এইটার থেকে তাকে ওভারকাম করে আসতে হবে। কারণ তিনি তার স্বাক্ষর কিন্তু রেখেছেন, প্রত্যেকটা ফর্মেটে তিনি এগিয়ে আছেন রানের সংখ্যার দিক থেকে। তো সেটা একটা যেন মানানসই হয়, ক্যালকুলেটিভ রিস্ক হয়তো তার থেকে আমরা আশা করতে পারি, বাট এরকম ডেসপারেট ব্যাটিংটা আমার মনে হয় তিনি নিজেই তাকে নিজে ব্যাকফুটে ফেলে দিচ্ছেন। সো এই জিনিসটা হি নিড টু বি মোর কেয়ারফুল। আর এখন অনেক এই উদ্বোধনী জায়গাটাতে অনেকগুলো মানে খেলোয়াড় কিন্তু জাস্ট বসে আছে, ইমরুল কায়েস বসে আছে, এনামুল হক বিজয় বসে আছে, লিটন ক্যান ওপেন। সো এই সময় আমার মনে হয় যে তাকে আরও নেতৃত্বটা দেওয়া উচিত, যে দেখো কীভাবে ওপেন করতে হয়, কীভাবে আরও কনসিস্টেন্ট করতে হয়, কীভাবে আরও বেশি রান করতে হয়, কীভাবে বিপক্ষ দলকে কোনোভাবেই ম্যাচে ফেরত আসার সুযোগ সৃষ্টির কোনো
চান্সই দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত আমি বলবো যে লিটন দাস 3 নম্বর জায়গায় ব্যাটিং করার সুযোগ পাচ্ছে, তারও উচিত যে তার উইকেটটি এভাবে বিলে না দেওয়া। তিনি অত্যন্ত অ্যাটাকিং প্লেয়ার, এটা একটা খুব একটা ভালো একটা প্লেয়ার শট খেলে শুরুও করেছিলেন, কিন্তু মনোসংযোগের একটা ব্যাপার ছিল। আজকে তিনি আহত হওয়ার পরে ওই জায়গাটাতে একটু আবার পুনরায় মনোসংযোগটা করে নেওয়া দরকার ছিল। তবে হ্যাঁ, এক্ষেত্রে কোচেরও কিছু কাজ আছে, বিকজ তার মধ্যে পটেনশিয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, ওই জায়গাগুলোতে রিপেয়ার কীভাবে করতে হবে কোচকে সেই জায়গাটা কি দেখতে হবে। অ্যান্ড আজকে সৌম্য সরকারকে অনেক মনে হয়েছে যে তিনি একটা পারপাস নিয়ে এসছেন, এরকম সাময়িক একটা 2টো উইকেট হারানোর পরে তিনি আজকে খুব দৃঢ় ছিলেন যে আজকে তিনি উইকেটে থাকবেন এবং দলের জন্য সেটা প্রয়োজন ছিল। মাহমুদুল্লাহকে নিয়ে কিছুটা সংশয় ছিল, অনেকদিন পর তিনি ফেরত এসছেন, ম্যাচ প্র্যাকটিস একদমই ছিল না, নেটে 3-4 দিন ব্যাট করেছেন। প্রথম ম্যাচটিরও তিনি মানে উইকেটে থাকার সুযোগই পাননি, বাট তিনি নিজেকে ধাতস্থ করেছেন এবং বিজয় সুনিশ্চিত করেই ফিরেছেন। হয়তো ইটস ভেরি আনফর্চুনেট তিনি যখন ওইভাবে আউট হলেন, বাট আজকে এত হিসেব ব্যাটিং আউটস্ট্যান্ডিং। আমি বলবো যে যথেষ্ট ভালো ম্যাচিউর ব্যাটিং করেছি এবং আমরা জিনিসগুলো উপরে অযথা শর্টস খেলিনি। এর আগে যেমন বেশ কিছু শর্টস আমরা খেলেছি উপরে, সেই জায়গায় কিছু উন্নতি কিন্তু আমরা প্রথম ম্যাচের থেকে আজকের সেকেন্ড ওডিআইতে আমরা লক্ষ্য করলাম। ধন্যবাদ আশরাফ হোসেন লিপু। ইশতিয়াক আহমেদ, যদি ব্যাটিংয়ের যে জায়গাটা যেটা নিয়ে আশরাফ হোসেন লিপু বলছিলেন, সেই জায়গাটিতে যদি আপনার আরও কিছু অ্যাড করার মতন কিছু থাকে আপনি বলতে পারেন, এবং বলিংটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, বোলিংটা আমার মনে হয় যে রুবেলের ইনক্লুশনটা খুবই খুবই প্রয়োজন ছিল। যে ধরনের উইকেটটা আমরা দেখেছি এবং আজকের যে উইকেটটার থেকে যতটুকু কি এক্সট্র্যাক্ট করার কথা সেটা পেস বোলার আজকে যথেষ্ট সক্ষম হয়েছে বলে আমি মনে করি। এবং ওভারঅল নাসির হোসেনের বোলিং, ফিল্ডিং প্রত্যেকে, মুস্তাফিজুর রহমানের বোলিং, সাকিবের 10 ওভারে 30 রান, সব কিছু মিলিয়ে বোলিংটা আমার মনে হয় যে অবশ্যই কৃতিত্বের দাবি রাখে। কারণ সাউথ আফ্রিকার মতো একটা দলকে 162 রান, 160, 162 রানে বুক করা যে সে ব্যাপার না। আবার যদি আমরা ব্যাটিংয়ের দিকে দেখি, ইয়েস, কিছু কিছু ইয়াংস্টার্স যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ভালো যে সৌম্য সরকার যে ধরনের দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, 88 নট আউট ম্যাচ উইনিং ইনিংস যদি বলা হয়, এটাকে একটা ম্যাচ উইনিং ইনিংস, এবং এইটাই কিন্তু প্রয়োজন। আমাদের 20, 30, 40 ইজ নট ইনাফ। এবং যেমন লিটন দাসকে আজকে এত সুন্দর খেলছিল, যেটা বলল লিপু যে একটা ইঞ্জুরি হওয়ার পরে যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, এইগুলো হচ্ছে সুযোগ যখন প্লেয়ার নিজেকে এই ধরনের সিচুয়েশন থেকে ওভারকাম করে এস্টাবলিশ করবে। এবং বেশ কয়েকটা সুযোগ কিন্তু পেয়েছে, ইভেন দ্য ইয়াং প্লেয়ার সুযোগ সে পেয়েছে, যতটা তার থেকে আশা করার সে ততটা সেই সুযোগটাকে পুরোটা কাজে লাগায় না। সাব্বির রহমান আরেকটা প্লেয়ার, ট্রিমেন্ডাস ট্যালেন্ট। আমরা কেবলমাত্র 20-30 রান দিয়ে সন্তুষ্ট যদি হই, আমার মনে হয় যেটা লিপু বললো যে অনেক প্লেয়ার, যেমন তামিমেরও ওকে, তামিম খেলেই এরকম। এবং তামিমের এই যে আমরা এখন এটা না বললেই নয় যে এই যে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, যে নতুন একটা বাংলাদেশের যে পরিচয় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা পাচ্ছে, অনেকখানি কিন্তু তামিমের এখানে একটা অবদান আছে, অস্বীকার করার এখানে কোনো স্কোপ নাই। যে ধরনের ইনিংস খেলেছে এবং যে ফর্মে, হঠাৎ করে এই ডিপটা কেউ আশা করে না। এবং যে দল নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, র্যাঙ্ক ইমপ্রুভ করতে চাচ্ছে, সেখানে সূচনাটা যদি এরকম হয়, আমার মনে হয় আমরা ওর উপরে আস্থা রাখতে পারি, বিকজ সে কয়েকটা কাম ব্যাক করেছে। এবং এটা এখন ঠিক ওইভাবে বলা যাবে না যে কাম ব্যাক করার মতো সিচুয়েশন। হি জাস্ট নিডস টু বি আ বিট পেশেন্ট, আ বিট সিভিলাইজ, যদি বলি বলাটা ভুল হবে না, ওয়াইল ইউ আর ইনিশিয়ালি ওপেনিং দ্য ব্যাটিং, বিকজ সিনিয়র প্লেয়ার। সাকিব, মুশফিকেরও আমার মনে হয় আজকে সুযোগ একটা সে পায়নি। সাব্বির রহমান, যে জুনিয়র প্লেয়ার্সরা, সিনিয়র প্লেয়ার্সরা এখন মনে করেন তামিম বয়সের দিক দিয়ে কিন্তু খুব বেশি সিনিয়র না, কিন্তু তার অভিজ্ঞতা যদি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে যেটা খেলেছে সেদিক দিয়ে কিন্তু যথেষ্ট সিনিয়র। তো একটা এক্সাম্পল সেট করতে হবে, যেটা আমরা এতদিন মুশফিককে করতে দেখেছি। ইভেন আমরা যদি মুশফিকের ব্যাটিং যদি ইদানিংকালে দেখি, ঠিক আছে, হি ইজ নট ইন হিজ বেস্ট ফর্ম, কিন্তু তারপরেও মুশফিকের ব্যাটিং দেখলে বোঝা যায় যে সে যাচ্ছে, তার উইকেটটা কিন্তু সে অনায়াসে সহজে দিয়ে দেবে না, ছুড়ে দিয়ে আসছে না। বোলার্স উইল হ্যাভ টু আর্ন হিজ উইকেট। ইভেন নাও সে 17 করছে, 20 করছে, 26 করছে, 50 রান কিন্তু পার্টনারশিপ 2টা ম্যাচে দিয়েছে তার এই ওয়ার্স্ট ফর্মেও। সুতরাং আমার মনে হয় যে এটাকে তার ব্যাট ফর্ম বলা যাবে না, জাস্ট লিটল বিট অফ ব্যাট প্যাচ। যদি মুশফিক এটার থেকে বেরিয়ে আসবে, আমার বিশ্বাস সাকিবও তার মতো একটা ফর্মে আছে। মানে সব কিছু মিলিয়ে জুনিয়র সিনিয়রের যে একটা কম্বিনেশন,
যেটা আমরা আরো বেশি দেখতে চাই। মানে আমাদের তো কথা চলবেই, তার মাঝখানে একটু দর্শকদেরও প্রশ্ন আছে, সেগুলোরও একটু আমাদের শুনতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জলসান, জি, আমি সুনামগঞ্জ থেকে বলছি, ফারুক আহমেদ। জি বলুন। যে আমার প্রশ্ন হইলো আশরাফুল লিপুর ভাইয়ের কাছে আর ইসলাক ভাইয়ের কাছে, যে ওনারা তো বহুদিন যাবত ক্রিকেটে পরামর্শ দিয়ে বা উপদেশ দিয়ে আসছেন। এখন আমাদের টাইগাররা যেভাবে বিজয় চিনে আনছে, এটা আমাদের গর্বের বিষয়, বাঙালি জাতির গর্বের বিষয়, সেটা আমাদেরও গর্ব। আমরা তাদের দুঃখে সুখে সবসময় তাদের পাশে থাকি, তাদের খেলা দেখে আমার ভালো লাগে। আমার একটা কেন যেন মনে হয় যে আমাদের খেলার মধ্যে যে তামিম ভাই, যে ওনাকে আমি খুব লাইক করি, আমার সব প্লেয়ারে খুব ভালো লাগে, সাকিবুল হাসান সহ সবাইকে ভালো লাগে। তো আমার যেন মনে হয় যে আমি বহুদিন 2097 থেকে খেলা দেখি, এর মধ্যে মনে হয় যে তামিম ভাই, আমি প্রায় সময় ওনার খেলাটা দেখি, খালি ওনার ব্যাটটা দেখা এবং সাকিবুল হাসানের ব্যাট দেখার আমার বিশেষ শখ। আমার মনে হয় যেন তামিম ভাই যখন ক্রিজে থাকে, উনি একটু আপনার প্রশ্নটা যদি একটু স্পেসিফিকলি করতেন। কিন্তু খেলাটা এমন ভাবে খেলেন, আমার যে ব্যক্তিগত ধারণা, ওনার যে দক্ষতা, উনি যদি ক্রিজে বসে থাকেন বা ক্রিজে থাকেন, কিছুটা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি একটু আমাদের। প্রশ্নটা হলো যে উনি একটু ধৈর্যশীল এবং দায়িত্বশীল হিসেবে যদি ব্যাটিং করেন, তা আমার মনে হয় কোনো বোলার ওনাকে আউট করতে পারবেন না। উনি যে কোনো শট খেলেন, আমার কি মনে হয় যেমন এই মাত্র চলে যাচ্ছেন, এই মাত্র। আচ্ছা, বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট বোধ করি ওনার একটু মানে কমেন্টস আসলে বেসিক্যালি কোশ্চেন বোধ করি বিগ ফ্যান অফ তামিম, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছিল। হ্যাঁ, আপনি আপনার কথা মাঝখানে গিয়েছিলাম, আপনাকে থামিয়ে দিয়ে। না, আমার মনে হয় যে ওনার যে খেয়াল, ওনার যে ধরনের অনুভূতি তামিমের ব্যাপারে, এটা আমার মনে হয় সবারই, কেউ কিন্তু এখানে অস্বীকার করবে না যে সে একটা মানে একটা ক্লাস প্লেয়ার, এবং তার কাছ থেকে অবশ্যই সবাই আশা করবে এখন একটা সিনিয়র সিটিজেন অফ দ্য সাইড। আচ্ছা, বলের জায়গাটায় যদি আমরা আসি, একটা বিষয় হিসাব করে দেখেন, মানে এটা ভারসাম্যের একটা জায়গা আছে। 6টি উইকেট যদি আমরা পেসের ওদিকে দেখি, 4টি যদি আমরা দেখি এদিকে স্পিনারে, এক ধরনের একটা ভারসাম্য, এবং এটা কিন্তু একটি যে কোনো দলের জন্যই, যে কোনো বিবেচনাতেই খুবই একটি মানে শক্তিশালী জায়গা, যে আমরা দু ধরনের বোলিংই আমরা একটি সাকসেস পাচ্ছি। আমরা এই জায়গাটিকে কি আসলে কিভাবে অ্যাড্রেস করব? এটাই একটা কমপ্লিট সাইডের একটা লক্ষণ, যেখানে আপনি ইকুয়ালি ফাস্ট বোলিং এবং স্পিনারের একটা অবদান থাকবে। একটা আগে দেখতাম আমরা স্পিনার ফ্রেন্ডলি উইকেট হতো, স্পিনারদের উপরে নির্ভরশীল আমাদের যে কয়টা আমরা জয়লাভ আগে যেটা অর্জন করেছি মূলত ছিল স্পিনারদের কারণে। এখন খুব ইতিবাচক একটা দিক, অনুপ্রাণিত হওয়ার কথা যে ফাস্ট বোলারদের ইদানিংকালে আমরা দেখছি তারা একটা মার্ক রাখছে ইন টার্মস অফ দ্য রেজাল্ট। আমরা মাশরাফির অধীন ক্যাপ্টেন্সিটা দেখছি, তার ইনিশিয়ালি একটা ব্রেক থ্রু নেওয়ার যে প্রবণতা, আজকে হয়তো উইকেট পাইনে। মুস্তাফিজ নিউ ফাইন, সেন্সেশনাল ফাইন। রুবেলকে দেখছি একটা নতুন একটা রূপে। তাসকিন ইজ এ নিউ সেন্সেশন। সবকিছু মিলিয়ে আজকে রুবেল দুটো উইকেট নিয়েছে, তাসকিন আজকে মাশরাফির কথা বলছিলাম, মাশরাফির আজকে লাস্ট একটা উইকেট নিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আপনার নাসির হোসেন, মাশরাফির একটি, রুবেলের দুটি, আর মুস্তাফিজের তিনটি, এই মিলে মাহমুদুল্লাহ রিয়াদও মানে একটা। আমি বলছি এদিকে মানে স্পিনার এবং পেস বোলার, আপনি যেটা বলছেন স্পিনার পেস বোলার দুইটারই একটা আজকে উইকেটে মানে আজকে জয়লাভের পিছনে একটা অবদান ছিল, এবং আমরা আশা করব আগামীতেও যে কমপ্লিট এটা উইকেটেরও কিছুটা এখানে একটা সহায়তা পেয়েছে আমাদের বোলাররা, সেটাকে যথার্থভাবে ইউটিলাইজ করতে পেরেছে, এবং ফিল্ডিং, তার উপরে হচ্ছে গিয়ে ফিল্ডিং। সুতরাং কোনো একটা অ্যাসপেক্ট ভালো করলে হবে না, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেই আমার মনে হয় যে। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে কথা বলবো কাজী আশরাফ হোসেন লিপু আপনার সঙ্গে, যে এই জায়গাটিতে যে এই যে আমরা যে একটি বোলিংও একটি দারুণ ভারসাম্য প্রতিষ্ঠা করে ফেললাম, যেটি নিয়ে কথা হচ্ছিল ইশতিয়াক আহমেদের সঙ্গে, বিরতির পর ফিরে সে বিষয়টি নিয়ে কথা বলছি আপনার সঙ্গে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতির, ফিরে আসছি অল্প কিছুক্ষণের ভেতর। আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকছেন। দর্শক, আপনাদের আবারও স্বাগত নিউট্রাল ডেটা জিরো আওয়ারে। আমরা কথা বলছি আজকের দুই অতিথির সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দারুণ বিজয়টি নিয়ে।
কাজী আশরাফ হোসেন লিপু, বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যে দুর্দান্ত একটি ভারসাম্যপূর্ণ বোলিংয়ের ইঙ্গিত আমরা দেখতে পেলাম এই শেষ ম্যাচটিতে, সেই বিষয়ে। আর ভারসাম্যের জায়গা বলতে মূলত যেটি বোঝাতে চেয়েছি সেটা ছিল পেসের সঙ্গে স্পিনের যে কম্বিনেশনের জায়গাটা, সেটি। এখানে এই ম্যাচটিতে আমার যেটা ভালো লেগেছে যে অনেক সময় আমরা হয়তো ভুল করি কিংবা এক ধরনের চিন্তা ভাবনা করি, সেখান থেকে মানে বেরিয়ে আসতে হয়। তো যেটা আমরা চিন্তা করলাম ফার্স্ট ওডিআই দেখি, যেটা দেখা গেল যে সাউথ আফ্রিকা পেস বোলিংয়ে ভালো, ওকে আমরা কম সিমান নিলাম, স্পিন সাইডটাকে স্ট্রং করলাম, এবং যখন আমরা বোলিং করলাম ইভেন তাদের বিপক্ষে, মাত্র আমাদের 2টা সিমার ছিল আমাদের দলে, দেখা গেল যে আমরা 2টো স্পিনার দিয়ে শুরু করলাম। কেন? যে সাউথ আফ্রিকানরা স্পিন ভালো খেলে না, বাট আমি মনে করি যে রিজনেবলি দে প্লে স্পিন ওয়েল, বিকজ টেস্ট ম্যাচ তারা খেলে, সাবকন্টিনেন্টে খেলে। আমাদের মুস্তাফিজ এত ভালো বল করলো ইন্ডিয়ার বিপক্ষে, আমরা নতুন বলটা সাহস করে তাকে দিলাম না। এটা আমার কাছে মানে খুবই পীড়াদায়ক মনে হয়েছে। আমি জানি না মাশরাফির গেমের স্ট্র্যাটেজিক্যাল কি প্ল্যান ছিল, কি ছিল, বাট ওই অল্প রানের এগেনস্টে যদি উইকেটে নিয়ে অল আউট করা ছাড়া কোনো উপায় নেই, উইকেটের জন্য যেতেই হবে। তো বাট আজকে তারা কিন্তু সেখান থেকে ফেরত এসছে, তাদের ভুলটাকে ঠিক করার চেষ্টা করেছে, এবং রুবেলের সংযোজন, নতুন বল মাশরাফি এবং মুস্তাফিজের শেয়ার করা, থার্ড সিমার হিসেবে রুবেল, প্রত্যেকে কিন্তু তারা তাদের অবস্থান থেকে রুবেলকে যোগ করলে 5টি উইকেট কন্ট্রিবিউট তারা করেছে। সো দ্যাট আমার মনে হয় যে শুধু বিপক্ষ দলের দুর্বলতার দিকে সবসময় না তাকিয়ে আমার স্ট্রং পয়েন্টের উপরে আমার ফেইথটা রাখা উচিত। তো এটা একটা আজকে আমার কাছে ভালো লেগেছে। এন্ড অ্যাট দ্য সেম টাইম অনেক সময় দেখা যায় সিম ভালো করলো তো ব্যাকআপে গিয়ে স্পিনাররা খুব একটা ভালো করলো না, বাট সেই জায়গাগুলোতে একসঙ্গে সম্মিলিত একটা কিন্তু পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি। অ্যাজ ওয়েল আমাদের ক্যাচ আজকে পড়েনি, ফিল্ডিংয়ের প্লেসমেন্টের কথা ইসিয়াক ভাই বললেন, ভালো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আজকে বিপক্ষ দলের খেলোয়াড়রাও কিছু এরর করেছে। ডুপ্লেসিস এত ভালো টেম্পারমেন্ট নিয়ে খেলেছে, আজকে কিন্তু যে সময় তার থাকার কথা ছিল ঠিকই একটা এরর করেছে। একটা ব্রিলিয়ান্ট ডেলিভারি হয়েছে রুবেলের, যেটা শুধু হাশিম আমলার স্টাম্পই উপরে ফেলেনি, পুরো ইনিংসটাকে উপরে দিয়েছে। এরকম সাংঘাতিক কিন্তু দৃষ্টিনন্দন একটা জিনিস। আমার মনে হয় যে এই কয়েক মাসের মধ্যে একটা সেরা দৃশ্য আমি দেখলাম, যে বাংলাদেশের পেসার হাশিম আমলার মতো এত বড় একটা মাপের খেলোয়াড়, তিনি উইকেটে থাকা মানেই সাউথ আফ্রিকা দল জেতা, পরিসংখ্যান তাই বলে। তো জেপি ডুমিনিকে আউট করা, স্পিনের ভ্যারিয়েশনগুলো করা, সেখানে যথেষ্ট একটা মুনশিয়ানা আমরা দেখাতে পেরেছি। এই জিনিসগুলো ভালো লেগেছে। যে জিনিসগুলো আরেকটা ভালো লেগেছে, এখানে আমি একটু ব্যাটিংয়ের কথা আসবো, যে একটা সময় ছিল আমরা কিন্তু সিমারদের গতির কাছে, বাউন্সের কাছে কিন্তু বেশ বিপর্যস্ত থাকতাম, অস্বস্তি তো ছিল। তো তার মানে কি, তারা তাদের গতি দিয়ে কিংবা বাউন্স দিয়ে আমাদেরকে বিচলিত করতো আমাদের ব্যাটসম্যানদের। 145-40 উপরে গেলে আমরা একটু ঝামেলা হতো আমাদের ব্যাটসম্যানদের। সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটার কিন্তু কমফোর্ট জোন আর আমাদের বিপক্ষ দলের পেস বোলারদের কাছে নেই। কাউন্টার অ্যাটাকে তারা পুল করছে, হুক করছে। ইভেন লিটন দাসকে আমরা দেখেছি যে আনচ্যালেঞ্জ যেতে দেয়নি, যেটা একবার ইয়ান চ্যাপেলকে বলতে শুনেছিলাম যে অস্ট্রেলিয়াতে কেউ যদি খেলতে আসে, সে যদি খালি ভাবে যে বল ছেড়ে দিবে বা শর্ট অফ লেন্থ বল কিংবা অ্যাভয়েড করবে, মারবে না, লাস্ট করতে পারবে না, তাকে পরাস্ত হতেই হবে, এই শটগুলোকে রপ্ত করে এই দেশে আসতে হবে। সো দ্যাট আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল এই সমস্ত দলের এগেনস্টে, এগুলো আমরা এখন যথেষ্ট ভালোভাবে মোকাবেলা করছি। এইটা একটা অত্যন্ত পজিটিভ সাইড হচ্ছে ব্যাটিং এবং বোলিংয়ের। যদি আপনি দুটো জায়গায় ভারসাম্যের কথা যদি বললেন, সেটা কি বলা চেষ্টা আমাদের কাছে ভালো 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 গাজী আশরাফ হোসেন লিপুর সবগুলো জায়গা থেকে আলাদা আলাদা করে দেখালেন আমাদের কতগুলো ভালো। তো এই যে এতগুলো ভালো যে ম্যাচটিতে হলো, তার ঠিক আগেই কিন্তু আমাদের 4টি ম্যাচে টানা হার, মানে আন্তর্জাতিক ম্যাচের কথা বলছি, হারের একটু ছোট একটি মেঘে ঢাকা একটি অধ্যায় ছিল। সূর্য হাসলো খুব জরুরি একটি ম্যাচে এসে, যেখানে জয় দিয়ে আমরা সিরিজে ফিরে আসলাম। হয়তোবা আমরা সিরিজটি জিততেও যাচ্ছি, আশা তো থাকবেই। তো এই ম্যাচে 4টি আন্তর্জাতিক ম্যাচে পরাজয়ের পরে একটি দল সাধারণত মনস্তাত্ত্বিক জায়গা থেকে একটু দুর্বল থাকে, একটু চাপে থাকে। আপনার কি মনে হয়, কি এমন জাদুকরী জায়গাটি ছিল বা মোটিভেশনাল কোন জায়গাটি ছিল যেখান থেকে হঠাৎ করে একটি দল 3টে ডিপার্টমেন্টে এত ভালো করে দাঁড়িয়ে গেল? একটা ছিল তাদের পিঠটা ঠেকে গেছিল, তাদেরকে জিততেই হতো। এবং কোনো সময় এই টিমের যে মোটিভেশন কম ছিল কিংবা টিমের যে কনফিডেন্স কম ছিল তা কিন্তু না, ইট ওয়াজ জাস্ট ল্যাক অফ অ্যাপ্লিকেশন। ব্যাটসম্যানদের গিফট করে দেওয়ার যে একটা প্রবণতা, ব্যাটসম্যানদের বেশি স্ট্রোক খেলার প্রবণতা, ব্যাটসম্যানদের দায়িত্ব না নিয়ে খেলার
কিছু কিছু আমরা নমুনা দেখেছিলাম এই কয়েকটা খেলাতে। এখন মনে হয় যে টিমের মধ্যে একটা তারাই বুঝতে পারছিল যে এত কনসিস্টেন্টলি আমরা ভালো খেলে এসছি, নিশ্চয়ই টিমের মধ্যে ওরাই, মাঠে তো ওরাই খেলে, ওরাই বেস্ট বুঝতে পারবে যে আমাদের কি ল্যাকিংস, কি আমাদের করতে হবে, এবং সেটা থিঙ্ক ট্যাঙ্কস, কোচ, ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে তারা নিঃসন্দেহে যেটা ব্যাটসম্যানদেরকে যে দায়িত্ব নিয়ে খেলার, যেমন আজকে আমরা দেখলাম মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের, আমরা কি দেখেছি গেল চারটা খেলা একটা পার্টনারশিপ, এবং সেটা 135 রানের একটা পার্টনারশিপ, অসাধারণ ব্যাটিং এবং এই ধরনের এই মানের ব্যাট। এবং দেখেন 160 কিন্তু যদি 2-3টা উইকেট পড়ে যেত, বাংলাদেশের খেলা বলা যায় না যে কোথায় মোড়টা নিত, এটা খুব প্রয়োজন ছিল। এবং এই ধরনের পার্টনারশিপই আমরা খুব একটা দেখতে পাচ্ছিলাম। অধিনায়ক হিসেবে মাশরাফিরও খুব আক্ষেপ ছিল পরাজয়গুলির পরে, যে বারবার উনি বলছিলেন যে আমরা খুব মিস করছি একটি পার্টনারশিপ, এবং সেটা আমার মনে হয় একটা দৃষ্টান্তমূলক ব্যাটিং করেছে সৌম্য সরকার, ফ্রি ফ্লোয়িং স্ট্রোক প্লেয়ার। আমরা তাকে মানে সব কয়টা খেলাতে দেখেছি যে সে কীভাবে মারমুখী আগ্রাসন একটা তার ইয়ে থাকে, অ্যাপ্রোচ থাকে, সংযত যেখানে হওয়ার যতটুকু হওয়ার সে হতে পেরেছে। মাহমুদুল্লাহ রিয়াদের একটা সুদিং এফেক্ট আমরা জানি যে সে তারও খুব দরকার ছিল। সুতরাং এখান থেকে আমরা যদি বলি যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, এটারই একটা কিন্তু প্রমাণ যে হ্যাঁ আমরা আসলে শিখছি, আমরা জেতাটাকে একটা অভ্যাসে পরিণত করার যে একটা ব্যাপার, সেটা আমরা আস্তে 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 সেটা প্রতিষ্ঠিত করার যে একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই যে তার যেভাবে জিতেছে 7 উইকেটস এই ধরনের দলের আগেন্স্টে অসাধারণ। নিশ্চয়ই। গাজী আশরাফ হোসেন লিপু, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে তিনি তার যে সেঞ্চুরি ইনিংসটা ছিল পাকিস্তানের এগেনস্টে, তার চাইতে বেশি এগিয়ে রেখেছেন এই ইনিংসটাকে। একটু আমাদের আজকের ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে এবং তার ইনিংসটিকে নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইছি। সৌম্য সরকার সম্বন্ধে একটু আগে বলতে হয়। আসলে যখন জাস্ট গত বছর যখন জিম্বাবুয়ে আসলো, তখনও কিন্তু আমাদের অনেকের মনেও তার নামটি ছিল না যে তিনি এত তাড়াতাড়ি জাতীয় দলের একজন ক্যান্ডিডেট হবেন, হয়তো নির্বাচকদের মনেও সেইভাবে ছিল না। সৌম্য সরকারকে আমি একাডেমির টিমে খুব কাছ থেকে দেখেছি, আমারও মনে হচ্ছিল যে ইভেন যখন ওয়ার্ল্ড কাপে গেছে, আমি হয়তো আমার কলামে লিখেছি যে মমিনুল হক ওই জায়গাটা খেললে হয়তো ভালো হতো। বাট সৌম্য সরকার দলে জায়গা পাওয়ার পর থেকে আমার মনে হয় যে মানে হয় না যে একটা কার্গো প্লেনের মতো দলটাকে পুরো টেনে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু তার সেই সমস্ত ইনিংস, ওয়ার্ল্ড কাপের ইনিংস ডেফিনেটলি চমৎকার ছিল এবং মানে ভূয়সী প্রশংসা করেছে আপনার বিভিন্ন কমেন্টেটর, আপনি সেটা শুনেছেন। বাট আজকে আমি মনে করি যে আজকে যে কথাটি আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের 4টা পরাজয় হয়ে গিয়েছিল মাঝখানে, সেই জায়গা থেকে দলকে আবার পুনরায় ফেরত আনা, এই সিরিজের সমতা টানা, সিরিজ জয়ের লক্ষ্যে আবার নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করা, এটার জন্য যারা ইনফর্ম থাকে তাদেরই দায়িত্বটা অনেক বেশি থাকে। নিশ্চয়ই। আচ্ছা, এবং এটা খুব ওয়ান্ডারফুল পার্ট হয়েছে যে সেখানে নতুন করে অনেকদিন পর ফেরত এসে মাহমুদুল্লাহ তাকে একটা যোগ্য সমর্থন দিয়ে গেছে, যাতে আরেক দিক থেকে যদি উইকেট যেত তাহলে তিনি হয়তো বা কিছুটা বিচলিত হতে পারতেন। সেই বিচলিত হওয়ার কোনো সুযোগ আজকে ছিল না। তবে তিনি যথেষ্ট পরিণত হচ্ছেন। আজকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি যে ক্যালকুলেটিভ কিছু রিস্ক নিয়ে শট খেলেন, সেগুলোর পরিমাণটা অনেক কম ছিল, একটা প্রত্যয় ছিল। আস্তে আস্তে যে তিনি ম্যাচিউর হচ্ছেন খেলার সঙ্গে সঙ্গে, এটি আমরা আজকে কিন্তু ম্যাচুরিটির লক্ষণ হিসেবে তিনি ম্যাচের পরে একটি বক্তব্য তার কাছ থেকে আমরা পেয়েছি। তিনি বলেছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে 2-4টি শট কম খেলবেন। সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে আমার বোধ করি এটি ভালো হয়েছে, সবসময় শট খেলতে যাওয়াটা আমার ঠিক হবে না, আমি 2-4টি শট কম খেলবো। এই জায়গা থেকে আমি মনে করি আমি সাফল্যটা পেয়েছি। ইনফ্যাক্ট মানে আপনি যদি লক্ষ্য করেন যে অপোজিশনের বোলারকেও তো আপনার রেসপেক্ট দিতে হবে, আই মিন তার ভালো বলকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু বলে তার পরাস্ত কিংবা ঝুঁকিপূর্ণ যে শট খেলেননি, সেটা হয়তো অ্যানালিস্ট তাকে কালকে পাঠিয়ে দেবে, সেই জায়গাতেও আমার বিশ্বাস তিনি কাজ করবেন আজকের এই সফল হওয়ার পরও। আর ছোট্ট করে আমি একটু পিছনে যেতে যাবো, আপনি 4টি ম্যাচ হারের কথা বললেন, 5টি ম্যাচ জয়ের, ওয়ানডে জয়ের পরে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ আমরা হেরেছিলাম ওয়ানডে, লাস্ট ওয়ানডের কথা বলছি ভারতের সঙ্গে। সো যদি আমরা ল অফ অ্যাভারেজ দেখি, যে কোনো বড় দলেরই কিন্তু 5টা ওডিআই ভিক্টরির পর একটা ওডিআই হারা, এবং সেটা ভারতের মতো দলের সঙ্গে খুবই অপ্রত্যাশিত কিছু নয়। বাট আমাকে যেটা সারপ্রাইজ করেছে যে T20 খেলায় আমাদের যে উইকেটটা আমরা তৈরি করলাম, এত স্লো টার্নিং,
তো এটাও ঠিক ছিল, যদি স্ট্র্যাটেজি এটাই হয়ে থাকে তাহলে এইরকম উইকেটে অ্যাটলিস্ট 4-5টা অনুশীলন ম্যাচ আমাদের খেলা উচিত ছিল। আমরা যে একটা অনুশীলন ম্যাচ খেললাম সেন্টার উইকেটে সেটা বাংলা স্টেডিয়ামে, সেটা এইরকম উইকেট ছিল না। সো দ্যাট যদি সেটাকে পুরো ক্যাপিটালাইজ করতে হয় তাহলে আমাদের নিজেদের হোম অ্যাডভান্টেজের পুরোটা কিন্তু নিতে হবে। আমার মনে হয় এটা একটা আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও কথা বলছি আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরেকটা বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের ভেতর। আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত নিটল টাটা জিরো আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইশতিয়াক আহমেদ, আমরা তো যে ম্যাচটি যে সিরিজে ফিরলাম, মানে ওয়ানডে সিরিজের যে দ্বিতীয় ম্যাচটি, সেটি নিয়ে অনেকগুলো কথা বললাম। এবার একটু কথা বলতে চাইছি যে ম্যাচটি বাকি রয়েছে, অর্থাৎ যে ম্যাচটিতে বিজয় পেলে আমরা সিরিজ জয়ের স্বাদ, এবং সেটা দক্ষিণ আফ্রিকার মতন একটি দলের বিপক্ষে, যা হবে খুবই তৃপ্তির, স্বস্তির, আনন্দের। সেই ম্যাচটিতে আমাদের পারফরমেন্স কি হতে পারে, কোথায় একটু মনোযোগ থাকা উচিত, এরকম কি মনে হয় আপনার? আজকে যেভাবে তারা খেলেছে অ্যাজ এ টিম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, দেখেন আপনার একটা ম্যাচ জিততে গেলে 3টা ডিপার্টমেন্টই আপনাকে কমপ্লিমেন্ট করতে হবে ইচ আদার, এবং কিছু কিছু প্লেয়ার্স ফর্মে এসছে, মোহাম্মদ আলী রিয়াদের ফর্মে আসার দরকার ছিল। চিটাগং ট্রেডিশনালি আমাদের জন্য লাকি গ্রাউন্ড, এবং এখন যে কনফিডেন্সটা ফেরত পেয়ে, এখন যে কনফিডেন্সটা নিয়ে তারা মাঠে নামবে, আমি কোনোভাবেই দেখছি না যে বাংলাদেশ চিটাগংয়ে না জিতে সিরিজ শেষ করবে এরকম মনে হচ্ছে করবে না। আমার মনে হয় 2-1-এই শেষ হওয়া উচিত হবে, এবং ফর অল দ্য রাইট রিজনস। যে ফর্ম আপনি ইন্ডিয়া পাকিস্তানকে এইভাবে হারানো, আমরা নট দ্যাট যে আমরা কোনোভাবে তাদেরকে হারিয়েছি, এবং সাউথ আফ্রিকাকেও নট দ্যাট যে আমরা কোনোভাবে হারিয়েছি। 7 উইকেট উইথ সো মেনি ওভার্স টু স্পেয়ার, সুতরাং আপনি চিন্তাই করতে পারেন। অবশ্যই যেটা আমরা বিরতিতে বলছিলাম যে আপনার সে ক্যাপ্টেন্সি ফর ইনস্ট্যান্স, অসাধারণ ক্যাপ্টেন্সি। এরপর চিটাগং গেলে তারপরে শুরু হবে টেস্ট ম্যাচ। আমি একটা কথা না বললেই নয়, লিপু, আই ডোন্ট নো ইফ ইউ উইল এগ্রি উইথ মি, যে মাশরাফি ঠিক আছে, হি ইজ ডান অ্যান আউটস্ট্যান্ডিং জব। একটা টিম যেটা নাকি খুব বেশি কিন্তু শোচনীয় অবস্থায় ছিল, ওখান থেকে কিন্তু টিম বের করে নিয়ে এসে তা কিন্তু না। মুশফিকের কিন্তু এখানে বিশাল অবদান ছিল। মুশফিক একটা অলমোস্ট রেডিমেড টিম কিন্তু মাশরাফি নিয়ে এসছে। মুশফিকের কি ছিল, কিছু কিছু ডিসিশনস যেটা নাকি জেতা খেলা আমাদের জিততে পারিনি, এই ধরনের কিন্তু একটা ব্যাপার স্যাপার ছিল। আদারওয়াইজ মুশফিকের যখন ভালো দিন যাচ্ছিল অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান, তখন কিন্তু আমরা বলছিলাম যে দ্য বেস্ট লিডার, এজ এ লিডার অফ ম্যান। আমি কিন্তু আপনার কথা শেষ হওয়ার পরে আমরা যাবো ওনার কাছে, তারপর আমি কিন্তু আমি কিন্তু এটাই মানে একটা গুরুত্ব দিতে যাচ্ছি যে তাকে আমরা যেন ঠিক মতো যেন মূল্যায়ন করি। আচ্ছা, এবং তার ব্যাটিং আমরা আশা করব যে হিল কাম ব্যাক টু ফর্ম বিগ টাইম ইন চিটাগং। আচ্ছা, গাজী আশরাফ হোসেন লিপু, চট্টগ্রাম আমাদের জন্য বরাবরই যেটাকে বলা হয় পয়মন্ত, তো সেই পয়মন্ত মাঠে আমরা কি সিরিজ নিশ্চিত করতে যাচ্ছি কিনা বিজয়? ইনফ্যাক্ট অফকোর্স আমাদের মানে সবচেয়ে বড় এফোর্টটা সেখানে থাকবে। আমরা আজকে সমতা এনেছি, এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই 16 আনাই চেষ্টা করবো আমাদের ক্রিকেটাররা, এবং কিছু কিছু সাপোর্ট দরকার। প্রত্যেকে কিন্তু প্রতিদিন কনসিস্টেন্টলি হয়তো পারফর্ম করতে পারবে না। এখানে তামিমের ফেরত আসার ব্যাপার আছে, এখানে মুশফিকের কথা ইশতিয়াক ভাই বললো, এবং সাব্বির রুমন, এদিকের কন্ট্রিবিউশন দরকার। আমাদের টেইলটা কম্পারেটিভলি উইক, সো দ্যাট উপরের দিকের ব্যাটসম্যানদেরকে কাজগুলো সারতে হবে। অ্যাট দ্য সেম টাইম বোলারদের যেন ধারাবাহিকভাবে ভালো করে, সো দ্যাট ভালোর বিকল্প কিছু নেই। এক আর সেকেন্ড, আমি বলবো যে টেস্ট ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট খেলা। চিরঙ্গের উইকেট সাধারণত ব্যাটসম্যানদেরকে ফেভার করে। 5th ডে তো খুব একটা সুবিধা পায় না স্পিনাররা। প্রথম একটা দিনের ক্যারেক্টার দেখেছি, সাধারণত লাইভলি থাকে, সিমার স্পিনার দুটোই ভালো সাহায্য পায়। তো উইকেটে বড় বড় ক্র্যাক হলেও সেটা ব্যাটসম্যানদের পক্ষেই থাকে। সো ওই টেস্টে আমি আশা করব যে বাংলাদেশ দল ভালো করবে, এবং সেক্ষেত্রে যদি আমরা ড্র করতে পারি, আমি সেটাকেই মনে করব যে একটা ভালো স্টার্ট। তবে আমি চাইবো যে টেস্ট ম্যাচের যে রিয়েল আমেজটা
সেটা মিরপুরের উইকেটে একটু লাইভলি উইকেট করা, যাতে সেখানে যদি আমরা আমাদের শেখার অনেক কিছু আছে, যে হাউ টু হ্যান্ডেল রিয়েল কুইক বোলার, স্লিপসের যারা ফিল্ডসম্যান দাঁড়িয়ে থাকে, সামনে খোলা থাকে, সেই জায়গাগুলোতে কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে ইনিংস বড় করতে হয়, সেই জায়গার জন্য আমি নিজে কিছুটা অ্যাটমসফিয়ার যদি সম্ভব হয়, কিছুটা প্রাণবন্ত উইকেট একটা চ্যালেঞ্জ আমাদের ব্যাটসম্যানরা যেন পায়, অ্যাট দ্য সেম টাইম আমাদের বোলাররা যেন পায়। আর থার্ডলি আমার ইয়ে থাকবে যে আমরা 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছি, সো দ্যাট খুব দ্রুত কাজ করা দরকার, কারণ এই সিজনের 2 মাস অ্যাটলিস্ট আগস্ট সেপ্টেম্বর মাস দুটো যদি আমরা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড কোথাও গিয়ে আমাদের একাডেমি কিংবা এই টিম না হলেও হাই পারফরমেন্স টিমের মধ্যে আমাদের বেশ কিছু খেলোয়াড়দেরকে, যারা জাতীয় দলে খেলছে উঠতি খেলোয়াড়দেরকে পাঠিয়ে দিতে পারি, নেক্সট সিজনেও যেন আমরা মাইনর কাউন্ট্রিজ কিংবা কাউন্ট্রিজের দলগুলোর সঙ্গে খেলতে পারি। কারণ 2017-তে ভালো করতে গেলে যে কন্ডিশনের কথা বলি, সেটা রপ্ত করার জন্য নিয়মিতভাবে খেলার ব্যবস্থা করা, সেটা বিসিবিকে ইমিডিয়েটলি সেদিকে নজরদারিটা শুরু করতে হবে। গাজী আশরাফ হোসেন লিপু এবং ইশতিয়াক আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সাবেক 2 ক্রিকেটার জাতীয় দলের, তাদের সাথে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়ে। যে মেঘ আমাদের ক্রিকেটে দেখা দিয়েছিল ক্ষণিকের জন্য 4টি আন্তর্জাতিক ম্যাচে পরপর পরাজয়ের কারণে, সেই মেঘটি কেটে গেছে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এবং সূর্য উঠেছে, কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যাশা রাখছি সেই সূর্যের আলোয় স্নাত হোক বাংলাদেশ, এবং শেষ ম্যাচটি ব্যাটে বলে ঝলকানির নজির রেখে জিতে দিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটি। বড় একটি শক্তির বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দ নিয়ে আমরা শেষ করতে চাইছি এই ওয়ানডে সিরিজ। আবারও দেখা হবে নিরলটাটা 0 আওয়ারে অন্য কোনো বিষয় নিয়ে কাল ঠিক এই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।